বনের ভেতর থেকে ভেসে আসছে জঙ্গলের রাজার ডাক। কি ভয়ঙ্কর রক্ত জল করা সেই গর্জন। তারই মধ্যে জঙ্গলের ভেতর দেখা গেল এক রহস্যময় মূর্তি। গাছের ওপরে বাঁধা মাচার উপর বসে প্রতীক্ষায় রয়েছে ওরা। কিসের প্রতীক্ষায় রয়েছে ওরা? গল্পপাড়ার আজকের প্রয়াস হিমাদ্রি কিশোর দাশগুপ্তর রোমহর্ষক গল্প বান্ধবগড়ের রাজা সাহেব। শেষ ফরেস্ট লজে খোঁজ নিয়ে গাড়ির কাছে এসে সৈকত বলল, না রে, কোনো ঘর খালি নেই। অনেক করে ম্যানেজারকে অনুরোধ করলাম, লোকটা রেজিস্টারও দেখালো, কিন্তু 7 দিনের আগে কোনো ঘর পাওয়া যাবে না। যাই হোক, এখন কি ডিসিশন নিবি বল? গুমটির কাঠের বেঞ্চে বসেছিল ত্রিদীপ। আমি দাঁড়িয়েছিলাম গাড়ির বনেটে হেলান দিয়ে। সৈকতের কথা শুনে ত্রিদীপ বেশ হতাশভাবে বলল, যা, তাহলে এখন কি হবে? আমাদের ভাগ্যে কি আর বাঘ দেখা নেই নাকি? এই বরং এখান থেকে অমরকণ্টক বা খাজিরাও চলে যায়। তোরা কি বলিস? দরজা খুলে আমরা গাড়িতে উঠতে যাব, এমন সময় একজন বলল, সাহেবরা এখানে এসে বাঘ না দেখেই ফিরে যাবেন? গলা শুনে পিছন ফিরে দেখি একজন লোক, মাঝবয়সী, মাথায় পাগড়ি, পরনে ধুতি আর ফতুয়া। তাকে দেখে স্থানীয় বলেই মনে হচ্ছে। লোকটা মুহূর্ত খানিক চুপ থেকে বলল, আমি আপনাদের থাকার ব্যবস্থা করতে পারি, বাঘও দেখাতে পারি। তাই নাকি? তা আপনি কোনো হোটেল টোটেলের লোক নাকি? না না, আমি কোনো হোটেলের লোক নই, তবে এখানে সব হোটেলের লোকেই আমায় চেনে। নমস্কার, আমার নাম মঙ্গল সিংহ। এখান থেকে ঘন্টা চারেক দূরে জঙ্গলের ভিতরে এক জায়গায় আমি থাকি। জায়গাটাকে বলে রাজা সাহেবের হাভেলি। আমি সেখানেই আপনাদের থাকার ব্যবস্থা করব, বাঘও দেখাবো। কথাগুলো বলে আমাদের উত্তরের আশায় তাকিয়ে রইল আমাদের দিকে। লোকটার কথা বলার ভঙ্গিতে এমন একটা আহ্বান আছে যে আমরা তাকে না করতে পারলাম না। মঙ্গল সিংহকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। চালকের আসনে ত্রিদীপ। মঙ্গল সিংহ ত্রিদীপের পাশের সিটে বসে রাস্তা দেখিয়ে নিয়ে চলল। চারিদিকে পর্ণমোচী বৃক্ষ, বিশেষত শালের জঙ্গল আর ঘাস বন। মঙ্গল সিংহের নির্দেশে কখনো তার মধ্যে দিয়ে, আবার কখনো জঙ্গলকে বেড় দিয়ে আমরা এগিয়ে চললাম। ক্রমশ ঢুকতে লাগলাম গভীর অরণ্যের মধ্যে। দূরে নীল আকাশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে সাতপুরা পাহাড়। আমরা সেদিকেই এগোচ্ছি। মঙ্গল সিংহ মাঝে মাঝে বলতে লাগলো জঙ্গলের নানা খবর। যাত্রাপথেই আমরা দেখতে পেলাম একদল চিতল হরিণ, আরেকটা ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এমন ঘন জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি। বাড়িটা যে অবশ্য অনেক পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে। দোতলায় কারুকার্য করা রেলিং, ছাদের কার্নিশ সব খসে গিয়েছে। দেউড়ির দুপাশে অস্ত্র হাতে দাঁড়ানো পাথরের মূর্তির মাথা ভাঙা, স্তম্ভের ইট বেরিয়ে পড়েছে, পলেস্তরাহীন দেয়াল। আমি জানতে চাইলাম, আচ্ছা, জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি কে বানিয়েছিল বলুন তো? পুরো বান্ধবগড়টাই একসময় মেওয়ারের মহারাজাদের প্রাইভেট শিকার খেলার জায়গা ছিল। তারাই বানিয়েছিলেন। রাজপুরুষরা শিকার খেলতে আসতেন এখানে। বহু সাহেবও এসেছেন। হাভেলির ওই যে ওখানে উঁচু ছাদওয়ালা জায়গাটা দেখছেন, ওখানে আগে হাতি রাখা থাকতো। তারপর এক সময় রাজাদের যুগও শেষ হয়ে গেল, শিকার খেলাও শেষ হয়ে গেল।
আর তার সাথে সাথে রমরমাও। তবে এখনো এটা একটা প্রাইভেট প্রপার্টি। ত্রিদীপ বলল, এখন কারা থাকে? কে আর থাকবে, শুধু আমি আর রাজা সাহেব। সৈকত জানতে চাইল, রাজা সাহেব? রাজা সাহেব মানে? উনি একজন রাজবংশধর, প্রায় 90 বছর বয়স। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলুন, এবার ভেতরে চলুন। বাড়িটার অধিকাংশ ঘরই বাসযোগ্য নয় বলেই মনে হলো। কোনো ঘরে তেমন কোনো আসবাবও নেই। বেশ কয়েকটা ঘর পেরিয়ে আমাদের নিয়ে দোতলার একটা বারান্দায় উঠে এলো মঙ্গল সিংহ। বারান্দা সংলগ্ন বেশ কয়েকটা ঘর। এই জায়গাটা বেশ সাফসুতরো। বারান্দায় ওঠার পর তিনটি জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করল। দেওয়ালের গায়ে টাঙানো আছে একজন যুবা রাজপুরুষের বিরাট তৈলচিত্র। তার পরনে জরির পোশাক, গলায় মুক্তোর মালা, মাথায় পালক গোজা, রত্নখচিত পাগড়ি, আর এই ছবির দুপাশে টাঙানো একটা স্টাফ করা বিরাট বাঘের মাথা, আর অন্য পাশে একটা বন্দুক। বাঘের চোখ দুটো যেন এখনো জ্বলছে। রাজাবাবুর ছবি। ওই বন্দুকটা দিয়ে বাঘটা শিকার করেছিলেন তিনি, এই হাভেলির কাছাকাছি জঙ্গলের মধ্যে। কথা বলতে বলতে আমাদের থাকার জন্য একটা ঘর খুলে দিল মঙ্গল সিংহ। দেখতে দেখতে হাভেলির বুকে অন্ধকার নেমে এলো। হাভেলির হাতায় কয়েকটা চেয়ার পেতে দিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিয়ে গেছে মঙ্গল সিংহ। আলো বলতে পাশে রাখা একটি মাত্র হেরিকেন, অন্য কোনো আলো নেই চারপাশে। রাত প্রায় 8টা বাজে। মঙ্গল সিংহ বলে গিয়েছে কাল ভোর 5টায় আমাদের বাঘ দেখাতে নিয়ে যাবে। আমরা যেন রাত 9টায় শুয়ে পড়ি। রাতে হয়তো ঘর থেকেই বাঘের ডাক শোনা যেতে পারে। চারপাশেই তো জঙ্গল। পরদিন ভোরে বাঘ দেখব আমরা, তাই ভিতরে ভিতরে বেশ উত্তেজিত। জায়গাটাও বেশ পছন্দ আমাদের। অন্য টুরিস্টদের কোনো হল্লা নেই এখানে। কিছুটা তফাতেই চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে গভীর শালবন। আমরা সবাই গল্প করছিলাম। হঠাৎ দেখলাম হাভেলির একটা মহল থেকে বেরিয়ে কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। মঙ্গল সিংহ নাকি? লোকটা আমাদের কাছে এসে দাঁড়াতেই বুঝলাম মঙ্গল সিংহ নয়। তার পরনে খাকি পোশাক, ব্রিচেস, হাই হিল বুট, তার কাঁধে বন্দুক ঝোলানো, দীর্ঘদেহী একজন লোক। তবে বয়সের ভারেই সম্ভবত এখন কিছুটা নুজ্জ। লোকটা আমাদের সামনে দাঁড়িয়ে এসে বলল, আমি এই হাভেলির রাজা সাহেব, আপনাদের সঙ্গে পরিচয় করতে এলাম। রাজা সাহেব? মানে যিনি বাঘ মেরেছিলেন, মেওয়ারের রাজবংশধর? সম্ভ্রমের সঙ্গে তার দিকে তাকালাম আমরা। মঙ্গল সিংহ তার যা বয়স বলেছিল ততটা না হলেও 80 বছর হতেই পারে। ভুরু আর বিরাট গোঁফ একেবারে দুধ সাদা হয়ে গিয়েছে, চামড়াও কুঁচকে গিয়েছে। তবে তার অবয়ব বলে দিচ্ছে একসময় বেশ শক্তিশালী পুরুষ ছিলেন। বয়স তাকে পরাস্ত করতে পারেনি। আমাদের পরিচয় পর্বের পর তিনি বললেন, কাল সকালে তো নিশ্চয়ই আপনারা বাঘ দেখতে যাবেন। তা মঙ্গল যখন বলেছে তখন ঠিকই দেখাবে। বান্ধবগড়ে এখনো অনেক বাঘ আছে।
এরপর একটু থেমে আবার তিনি বলতে শুরু করলেন। তবে সেই রাজা বাঘের মতো কোনো বাঘ নেই, যার মাথা আপনারা দেখেছেন সম্ভবত 50 বছর আগে যে বাঘটা আমি শিকার করেছিলাম, বান্ধবগড়ের রাজা বাঘ, নরখাদক বাঘ। তার কথা শুনে সৈকত বলে উঠল, আচ্ছা, আপনার বাঘ শিকারের গল্পটা আমাদের বলবেন? আসলে শিকার কাহিনী আমরা বইয়ে পড়েছি, কিন্তু কোনোদিন কোনো শিকারের মুখ থেকে গল্প শুনিনি। রাজা সাহেব কিছু দূরের জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, ব্যস্ত ব্যস্ত তবে তবে জায়গাটা এখান থেকে খুব কাছেই। ওই জঙ্গলের মধ্যে একটা নালার ধারে, যেখানে মাচায় বসে আমি শিকারটা করেছিলাম। মাচাটা এখনো বাঁধা আছে। চলুন চলুন, ওইখানে বসে আপনাদের সেই শিকারের গল্পটা শোনাবো। চলুন। গল্প শোনার আকর্ষণ আমাদের আছে, কিন্তু এত রাতে শালের জঙ্গলে ঢোকা কি ঠিক হবে? ভয় পাচ্ছেন? আমার বন্দুক তো সাথে আছেই। জীবনে কোনোদিন দুটো গুলি ছুড়িনি, এক গুলিতেই নিকেশ হয়ে যেত শিকার। কথাগুলো বলে বিড়বিড় করে তিনি যেন বললেন, সাহস ছিল বটে ওই মহেন্দ্র সিংহের। এ কথার মানে আমরা ঠিক ধরতে পারলাম না। গা ছমছমে শালের জঙ্গলের মধ্যে দিয়ে মিনিট 10 হেঁটে আমরা পৌঁছে গেলাম সেখানে। শাল গাছের খুঁটির উপর ফুট 10 উঁচু একটা মাচা। এই মাচাটা পরে তৈরি। কাঠের পাটাতনের সিঁড়ি বেয়ে আমরা মাচার উপরে উঠে বসলাম। সামনে কিছুটা তফাতে মানুষ সমান উঁচু ঝোপঝাড়। সে জঙ্গল কিছুটা এগিয়ে শেষ হয়েছে একটা শীর্ণ নদীর মরা খাতে। নালার ওপাশে শুরু হয়েছে গভীর জঙ্গল। সে জঙ্গল উঠে গিয়েছে চন্দ্রালোকিত সাতপুরা পাহাড়ের ঢালে। সেই পাহাড়ের দিকে তাকিয়ে রাজা সাহেব বলতে শুরু করলেন তার গল্প। দেশ তখন স্বাধীন হয়েছে, আমাদের রাজত্ব চলে গিয়েছে। রাজ পরিবারের সন্তান হিসেবে এই হাভেলির মালিকানা পেয়েছিলাম আমি। তবে এখানে আসতাম আমার সমবয়সী মহেন্দ্র সিংহের টানে। তারা ছিল পুরুষানুক্রমে শিকারী। যেসব রাজা মহারাজা এখানে শিকারে আসতেন, ও তাদের সঙ্গ দিত। জঙ্গলে পথ চিনিয়ে শিকারের কাছে পৌঁছে দিত শিকারীদের। তবে মহেন্দ্রর সঙ্গে আমার সম্পর্ক ঠিক প্রভু ভৃত্যের ছিল না। সে ছিল আমার অভিন্ন হৃদয় সহচর। আমরা একসঙ্গে ছেলেবেলায় কত ঘুরে বেরিয়েছি এই বনে। মাত্র 14 বছর বয়সে, বুঝলেন, মাত্র 14 বছর বয়সে তার সাহায্যে এই বনে বাঘ শিকার করেছি আমি। তবে শিকার ব্যাপারটা যে ঠিক নয়, সেটা বোঝার বয়স তখন আমার ছিল না। শরীরে রাজার রক্ত, ছেলেবেলাতেই বন্দুক হাতে তুলে নেওয়াটাই ছিল স্বাভাবিক। তবে আমার নরখাদক বাঘ শিকারের ঘটনাটা আরো উপরের, সেটাই বলছি। তখন আমার বয়স বছর 25। আমি বেড়াতে এসেছি এখানে। ঠিক সেই সময় বাঘটা হানা দিতে শুরু করলো এখানে। ওই যে নালাটা দেখছেন, ওর ভিতরেই ডেরা বাঁধলো বাঘটা। এই নালা চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। দুপাশে ঘন জঙ্গল, বাঘের লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। আমাদের প্রাক্তন প্রজারা
আমাকে এসে ধরল, আমাকে এসে বলল বাঘটাকে মেরে ফেলার জন্য। তখন থেকেই ওই বাঘটাকে মারার জন্য আমি মহেন্দ্র সিংহকে নিয়ে জঙ্গলে বেরোতে শুরু করলাম। তাকে চাক্ষুষ না করলেও তার খোঁজ অর্থাৎ তার পায়ের ছাপ দেখে আমরা বুঝতে পারলাম বাঘটা একটা পূর্ণবয়স্ক প্রকাণ্ড বাঘ। দৈর্ঘ্যে প্রায় 12 ফুট হবে লেজের ডগা পর্যন্ত, ওজন হবে প্রায় 300 কেজি। পরে বুঝেছিলাম আমাদের অনুমান মিথ্যে ছিল না। বাঘটা ছিল, বুঝলেন, বাঘটা ছিল অসম্ভব ধূর্ত। মানুষ খেকো বাঘ যেমন হয়, আমরা জঙ্গলে খুঁজে বেড়াই থাকে, কিন্তু কিছুতেই তার নাগাল পাই না। কোনো কোনো পথে তার পায়ের ছাপ দেখে বুঝি যখন আমরা তার সন্ধানে ঘুরি ঠিক তখন সে আমাদের নিঃশব্দে অনুসরণ করছে। কোনো অসতর্ক মুহূর্তে শিকারীকে শিকারে পরিণত করার জন্য। সপ্তাহ 3 ব্যর্থ অভিযান চলল আমাদের। শুধু একটা জিনিস বুঝতে পারলাম আমরা, সে ইদানিং আমাদের খুব কাছাকাছি ছায়ার মতো ঘুরছে। তার পায়ের ছাপ সে কথাই বলছে। মহেন্দ্র একদিন বলল, না, এভাবে কিছু হবে না। বাঘটা যখন কাছাকাছি আছে তখন মাচা বেঁধে টোপের ব্যবস্থা করা যাক, কি বলো? আমিও রাজি হলাম তার প্রস্তাবে। ঠিক এই জায়গাতেই মাচান বাঁধা হলো, কারণ ওই নালাটা এখান থেকে দেখা যায়। ওখান থেকেই তো উঠে আসে বাঘটা। ছাগলের টোপ নিচে বেঁধে এই মাচানে রাত জাগতে শুরু করলাম আমরা। 6টা রাত পেরিয়ে গেল, কিন্তু সে সামনের ওই জঙ্গল থেকে বেরিয়ে ঝাঁপালো না আমাদের রাইফেলের সামনে। অথচ প্রতি ভোরেই আমরা দেখি রোজই সে আমাদের চোখ এড়িয়ে নালা থেকে উঠে এসে আশ্রয় নিয়েছে সামনের ওই ঝোপ জঙ্গলে। সেখান থেকে মাচায় বসা আমাদের লক্ষ্য রেখেছে, তারপর আবার ফিরে গিয়েছে। খোঁজ দেখে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। 6ষ্ঠ রাতেও যখন কিছু হলো না, তখন সেদিন হাভেলিতে ফিরে মহেন্দ্র আমাকে বলল, এভাবেও কিছু হবে না বলেই মনে হচ্ছে। বাঘটার ছাগলের প্রতি কোনো আগ্রহই নেই। ওর আগ্রহ মানুষ, অর্থাৎ আমাদের উপর, বিশেষত তোমার উপর। হয়তো তোমার ওই জমকালো পোশাক আর পাগড়ির জন্যই। যেন আমি খেয়াল করে দেখেছি, তুমি জঙ্গলে যে পাশ দিয়ে হাঁটছ সে পাশ ধরেই সে অনুসরণ করে আমাদের। অর্থাৎ ও শিকার হিসেবে তোমাকেই পছন্দ করছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বুঝলে? প্ল্যান? কি প্ল্যান? কিন্তু সে যা বলল তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। শোনো, তোমার পোশাকটা আজকে তুমি আমায় পরতে দেবে, আর আমার খাকি পোশাক পরবে তুমি। ছাগল নয়, আজ রাতে আমি তোমার পোশাক পরে টোপ হব মাচার নিচে, আর উপরে থাকবে তুমি। আজকে চাঁদনি রাত, ও তোমার নজর এড়াতে পারবে না। আর তারপর কি বলছো তুমি? এই যে আত্মহত্যার শামিল। না 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 না, এ কাজ করা যাবে না। আরে বাবা, তুমি ঘাবড়াচ্ছ কেন তুমি? বাঘ যত দ্রুত ঝাঁপাক,
একটা গোলের সুযোগ তুমি পাবেই পাবে, আর তাতেই কাজ হবে। তোমার সঙ্গে বহু শিকারে গিয়েছি আমি, তোমার হাতের উপর আমার ভরসা আছে। আমার নিশানার উপর নিজের যথেষ্ট ভরসা আছে, তবুও তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম আমি। ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মেনে গেলাম আমি। সেদিন বিকেলে আমার পোশাক পরল মহেন্দ্র, আর তার এই পোশাক গায়ে দিয়ে দুজন হাজির হলাম এখানে। মহেন্দ্র রইল নিচে, আর আমি বন্দুক নিয়ে মাচায় উঠে বসলাম। এক সময় জঙ্গলে অন্ধকার নামলো, তারপর চাঁদ উঠল। ঠিক আজ রাতের মতোই চাঁদের আলোয় উদ্ভাসিত জঙ্গল। সময় কাটতে লাগলো। ঘন্টা 3-4 দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মহেন্দ্র আমাকে একটা ইশারা করে ওই ঝোপ ভেঙে এগোতে শুরু করলো নালার দিকে। তার উদ্দেশ্য বুঝতে পারলাম আমি। সে নালার দিকে এগোচ্ছে নরখাদকটাকে প্রলুব্ধ করে তার পিছন পিছন এখানে টেনে আনার জন্য। ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তখন তাকে বাধা দেওয়ার উপায় নেই। চিৎকার করলে বাঘটা কাছাকাছি থাকলে মহেন্দ্রর আরো বিপদ হতে পারে। আস্তে আস্তে সে হারিয়ে গেল নালার দিকে। আমরা সবাই তন্ময় হয়ে তার গল্প শুনছিলাম। সৈকত বলে উঠল, তারপর তারপর কি হলো? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। রাজা সাহেব তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ওই দেখুন, ওই তো ও মহেন্দ্র আসছে। মহেন্দ্র নালা থেকে উঠে আসছে। ও মহেন্দ্র নালা থেকে উঠে আসছে। ফিস ফিস করে কথাগুলো বলে তার রাইফেলটা কাঁধের ওপর উঠিয়ে নিলেন রাজাবাবু। তার কথা শুনে নালার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমরা। সত্যি সত্যি নালার দিক থেকে এদিকে এগিয়ে আসছে একজন মানুষ। চাঁদের আলোয় তার গায়ের জরির পোশাক ঝলমল করছে। কিন্তু এ কি করে সম্ভব? 50 বছরের পুরনো গল্প চোখে দেখা যায় নাকি? লোকটা একসময় আমাদের বেশ কাছাকাছি চলে এলো। রাজাবাবুর বন্দুকের নল ঘুরতে শুরু করেছে লোকটার চারপাশের জঞ্জালের ওপর। হঠাৎ একটা লক্ষ্যে স্থির হয়ে গেল তার বন্দুকের নল। জ্বলে উঠল বন্দুকের ওপর লাগানো সেই টর্চ। সেই আলোয় আমরা দেখতে পেলাম আলোটা ঝোপের ওপর যেখানে গিয়ে পড়েছে সেখান থেকে উঁকি মারছে একটা প্রকাণ্ড বাঘের মাথা। টর্চের আলোয় জ্বলজ্বল করছে তার হিংস্র দুটো চোখ। আর এর পরক্ষণেই কান ফাটানো গর্জন করে উঠল রাজা সাহেবের হাতের বন্দুক। পর মুহূর্তেই টর্চের আলো নিভে গেল। রাজা সাহেব চিৎকার করতে থাকলেন, পেরেছি মহেন্দ্র, আমি পেরেছি মহেন্দ্র, আমি পেরেছি। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। ব্যাপারটা যে কি ঘটল কিছুই বুঝতে পারলাম না। আর এর পরেই নিচ থেকে সেই লোকটা ছুটে এসে আমাদের মাচার ওপর উঠে বসল। আমরা দেখলাম রাজার পোশাক পরা লোকটা মঙ্গল সিংহ। তাকে দেখে একটু ধাতস্থ হয়ে আমি বিস্মিতভাবে বললাম, এসব কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাজা সাহেব কি সত্যি বাঘ শিকার করলেন? ওই তো ওইখানে এইমাত্র আমরা বাঘ দেখলাম। মঙ্গল সিংহ প্রথমে বলল, কোথায় দেখেছেন? তারপর অচৈতন্য রাজা সাহেবকে তুলে ধরে বললেন, আপনারা সবাই মিলে একটু ধরুন তো, একে মাচা থেকে নামিয়ে হাভেলিতে নিয়ে যেতে একটু সাহায্য করুন। আপনারা চলুন, সবাই ধরুন।
হাভেলিতে ফিরে এসেছি আমরা। রাজা সাহেবকে তার ঘরে শুইয়ে রেখে বারান্দায় এসে আমাদের মুখোমুখি দাঁড়ালো মঙ্গল সিংহ, ঠিক সেখানে যেখানে রাজা সাহেবের ছবিটা দেওয়ালের গায়ে টাঙানো আছে। মঙ্গল সিংহ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনারা যা দেখলেন তার সবই সাজানো ঘটনা। আমি জিজ্ঞাসা করলাম, তার মানে? আপনারা নিশ্চয়ই রাজা সাহেবের মুখ থেকে তার বাঘ শিকারের গল্প শুনেছেন। বাকিটা আমি আপনাদের শোনাচ্ছি। সত্যি সত্যি সেই রাতে মহেন্দ্র সিংহের প্রাথমিক উদ্দেশ্য সফল হল। নরখাদকটা ছিল নালার মধ্যে। মহেন্দ্র সিংহকে রাজা সাহেব ভেবে তার পিছন পিছন উঠে এলো বাঘটা। ধূর্ত বাঘটা এমনভাবে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গুড়ি মেরে এলো যে মাচায় বসা রাজা সাহেব প্রথমে দেখতে পাননি তাকে। মাচার নিচে এসে দাঁড়ালো মহেন্দ্র সিংহ। সেও সম্ভবত টের পায়নি ওই বাঘটার উপস্থিতি। আর এরপরেই বাঘটা একটা ঝোপ থেকে বেরিয়ে কোনাকুনি ভাবে ঝাঁপ দিল তাকে লক্ষ্য করে। রাজা সাহেব সঙ্গে সঙ্গে গুলি চালালেন, কিন্তু প্রথমবার তার গুলি লক্ষ্যভ্রষ্ট হল। তবে দ্বিতীয় গুলিটা ফুঁড়ে দিল নরখাদকের হৃৎপিণ্ড। দুটো গুলির মধ্যে ছিল মুহূর্তের ব্যবধান, তবু তারই মধ্যে যা ঘটার ঘটে গেল। রাজা সাহেব যখন মাচা থেকে নিচে নামলেন তখন মাটিতে পড়ে থাকা দুটো দেহই ছিল প্রাণহীন। ওই মুহূর্তের ব্যবধানেই নরখাদকটা দাঁত বসিয়েছিল মহেন্দ্র সিংহর ঘাড়ে। এই ঘটনার পর রাজা সাহেবের মনে ধারণা জন্মালো যে মহেন্দ্রর মৃত্যুর জন্য তিনিই দায়ী। এই গ্লানি থেকে মুক্ত হতে পারলেন না তিনি, থেকে গেলেন এই হাভেলিতে। মহেন্দ্র শিশুপুত্রকে তিনি মানুষ করার দায়িত্ব নিলেন, কিন্তু তারপরে ওনার মাথাটাও খারাপ হতে লাগলো। চাঁদনি রাত হলেই তিনি বন্দুক হাতে বেরিয়ে পড়তে শুরু করলেন জঙ্গলের মধ্যে। তার মনে হয় নরখাদকটা আর মহেন্দ্র আজও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। তিনি এক গুলিতে বাঘটাকে সাবার করে ফিরিয়ে আনবেন তার মহেন্দ্রকে। কিন্তু ব্যাপারটা তো বিপজ্জনক। বাঘ তো আজও আছে জঙ্গলে। তাই রাজা সাহেবকে শান্ত করার জন্য আমি একটা কাজ করি। আমি নিজেই চাঁদনি রাতে মহেন্দ্র সাজি আর নরখাদকের একটা মুখোশ নিয়ে ঝোপের মধ্যে রেখে দিই। রাজা সাহেব বন্দুক নিয়ে মাচায় বসেন। তাতে অবশ্য সত্যি গুলি থাকে না, থাকে ফাঁকা কার্তুজ। ওতে শুধু আগুন আর শব্দ হয়। আমি যখন নালা থেকে উঠে আসি তখন ঝোপের ওপর আলো ফেলে বাঘের মাথাটা দেখতে পেয়ে গুলি চালান তিনি। ব্যাপারটাকে সত্যি ভেবে এরপর বেশ কিছুদিন শান্ত থাকেন রাজা সাহেব। আমার পরিচয়টা এবার আপনাদের বলি। আমি হলাম মহেন্দ্র সিংহের সেই সন্তান। মঙ্গল সিংহের গল্প শুনে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বলল, তবে বাঘ কিন্তু আপনাদের দেখা হয়ে গিয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, মানে? আগে হ্যাঁ, আর জঙ্গলে যাওয়ার পর খেয়াল হলো মুখোশটাই আমি নিয়ে যেতে ভুলে গিয়েছি। এই তো এখনো আপনাদের সামনেই টাঙানো আছে মুখোশটা। যাকে আপনারা জঙ্গলে দেখেছেন সেটা আসল বাঘ। আপনারা খেয়াল না করলেও মাচায় ওঠার পর আমি তাকে দূরে চলে যেতে দেখেছি। প্রকাণ্ড একটা বাঘ। সাধারণত ওই বাঘটা এদিকে আসে না। জানেন, রাজা সাহেবের বন্দুকে গুলি ছিল না। ইচ্ছে করলেই মাচা থেকে টেনে নিয়ে যেতে পারত আমাদেরকে ওই বাঘটা। কাল তার সঙ্গে আপনাদের মোলাকাত করানোর চেষ্টা করব।
পরের দিন মঙ্গল সিংহের দৌলতে সত্যিই তার দেখা পেলাম আমরা। জঙ্গলের মধ্যে একটা জায়গায় বিরাট একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে আমাদের গাড়ির কিছুটা তফাতে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ালো সেই মহাকায় শার্দুল। রাজকীয় তার দাঁড়াবার ভঙ্গিমা, সূর্যের আলোয় ঝলমল করছে তার ডোরা কাটা হলুদ দেহ। ভাবখানা এমন, সে যেন আমাদের খেয়ালই করেনি। আমরা সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। মঙ্গল সিংহ চাপা স্বরে মন্তব্য করল, বান্ধবগড়ের আরেক রাজা সাহেব, অরণ্যের রাজা। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল গতকাল রাতে শোনা মঙ্গল সিংহের কথাগুলো। রাজা সাহেবের বন্দুকে গুলি ছিল না, ইচ্ছে করলেই মাচা থেকে টেনে নিয়ে যেতে পারত আমাদেরকে ওই বাঘটা। চলুন মঙ্গল সিংহের ডাকেই সম্ভিত ফিরল আমাদের। চলুন, এবার হাভেলিতে ফিরতে হবে। রাজা সাহেব সেখানে অপেক্ষা করছেন। আমাদের গল্প পাড়ার অন্যান্য গল্প এবং নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সমস্ত গল্পের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল।